হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে আবার একটা নতুন ক্লাস তোমাদের সামনে হাজির করছি। তো এই ক্লাসে রেলওয়ে এক্সামে যে স্পেশাল ক্লাসগুলি চলছে, তো আজকে সাধারণত হবে জিকে অর্থাৎ সাধারণ বিজ্ঞানের ওপর ক্লাস। এই সাধারণ বিজ্ঞানের ওপর আজকে একটা টপিক নিয়ে আমি আলোচনা করব, যে টপিকটা শুধুমাত্র যে রেলের এক্সামের জন্য নয়, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ লাইনে যত এক্সাম আছে সব ধরনের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কারণ জিকেতে যখনই প্রশ্ন হয় এবং সায়েন্স রিলেটেড যখনই প্রশ্ন থাকে, তখন কিন্তু এই টপিকের উপর প্রশ্ন তোমাদের থাকবেই। তো এবং তোমরা যখন ছোটবেলায় পড়েছো তখন দেখেছো যে বিভিন্ন সমস্ত ক্লাসে কিন্তু এই টপিকের উপর প্রশ্ন অবশ্যই থেকেছে। আর এই টপিকটার নাম হচ্ছে আজকে পরমাণু। তো আজকের যে আলোচনার বিষয়বস্তু হবে সেটা হচ্ছে পরমাণু। আজকে কিন্তু কোনো প্রশ্ন রিলেটেড আলোচনা হবে না, আজকে কিন্তু টোটাল অধ্যায়টা অনুসারে আলোচনা করবে। 10 থেকে 15 মিনিটের একটা সময় নেব তোমাদের সামনে, পরমাণু পুরো জিনিসটা তোমাদের সামনে ক্লিয়ার করব। কোন ধরনের প্রশ্ন এক্সামে আসে, কতটুকু পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে, পুরো জিনিসটাকে আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরবো। তো অবশ্যই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। ক্লাসে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সহজেই তোমরা যে কোনো ধরনের ভিডিও পেয়ে যেতে পারো। যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম থাকে, অসুবিধা থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও, আমি চেষ্টা করবো সেগুলো ক্লিয়ার করা। তো অবশ্যই তোমরা দেখতে থাকো, এবং যদি ভালো লেগে থাকে, যদি সামান্যতম উপকার হয়, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের লাইক করে দিও এবং চ্যানেল ভিডিওগুলোকে শেয়ার করে দিও, যাতে সবার কাছে এটা পৌঁছাতে পারে। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো পরমাণু, পরমাণু জিনিসটা কি? তো প্রথমেই যে বিষয়বস্তু আসতে চলেছে পরমাণু। পরমাণু জিনিসটা হচ্ছে এই পৃথিবীতে সব থেকে ক্ষুদ্রতম কোনো জিনিস থাকে যাকে আমরা ভাঙতে পারি না, সেটাই হচ্ছে পরমাণু। যেমন সহজ ভাষায় বলতে গেলে, একটা ইটের টুকরো নিলে সেটাকে বাড়ি মারতে ভাঙতে 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 একদম শেষ যে টুকরোটা পড়ে থাকবে, যাকে তুমি কখনো ভাঙতে পারবা না, সেটাই হচ্ছে পরমাণু, একদম সহজভাবে বোঝাতে গেলে। তো এই অধ্যায়ের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে পরমাণু আর একটা হচ্ছে অণু। পরমাণু অণুর মধ্যে তফাৎ কি? পরমাণু হচ্ছে যারা স্বাধীনভাবে একা 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 ঘুরতে পারে, আর অণু হচ্ছে যারা একা ঘুরতে পারে না, অনেকগুলো পরমাণু নিয়ে তারা কিন্তু ঘুরে বেড়ায়। এটা হচ্ছে অণু, মানে অনেক একগুচ্ছ পরমাণুকেই বলতে পারি অণু। এই পরমাণুর ধারণা দিয়েছিলেন জন ডাল্টন, আর অণুর ধারণা দিয়েছিলেন অ্যাভোগাড্রো। এইগুলো কিন্তু খুব প্রয়োজন। এবার কথা হচ্ছে পরমাণুটা কি নিয়ে তৈরি হয়। দেখো, একটা পরমাণুকে আমরা গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করে থাকি। এই পরমাণুর ভেতরে যে অংশটা থাকে তাকে আমরা নিউক্লিয়াস বলি। আর নিউক্লিয়াসের ভেতর যে দুটি কণা থাকে তাকে আমরা প্রোটন কণা বলি, আর একটা কণা হচ্ছে নিউট্রন কণা। এবার কথা হচ্ছে পরমাণুর বাইরে একটা কক্ষপথ থাকে, অনেকগুলো কক্ষপথ থাকে। এই কক্ষপথে একটা কণা ঘুরতে থাকে, সেই কণাটাকে আমরা বলি সাধারণত ইলেকট্রন কণা। এবার কথা হচ্ছে একটা পরমাণু তাহলে তিনটে কণা নিয়ে গঠিত, প্রোটন কণা, ইলেকট্রন কণা আর নিউট্রন কণা। এই তিনটে কণা নিয়ে একটা পরমাণু গঠিত। এই পরমাণুতে প্রোটন কণা, যাকে আমরা পজিটিভ কণা বলি অর্থাৎ প্লাস, পরমাণুতে ইলেকট্রনকে আমরা নেগেটিভ কণা বলি, যেটা হচ্ছে মাইনাস, আর নিউট্রনকে আমরা বলি নিস্তড়িত কণা, মানে এর কোনো তড়িৎ নেই। আর ইলেকট্রন পরমাণুর চারিদিকে ঘুরতে থাকে বিভিন্ন কক্ষপথে। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে থাকে একটা নির্দিষ্ট কক্ষপথে। পৃথিবী আছে, মঙ্গল আছে, বুধ আছে, শুক্র আছে, বিভিন্ন গ্রহগুলি যেমন নিজস্ব কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে, ঠিক তেমনি ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করছে এই সেম কক্ষপথ অনুসারে। এবার কথা হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক কক্ষপথে একটা নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। এবার কোন কক্ষপথে কতগুলি ইলেকট্রন আছে আমরা প্রথমে জেনে নিই। কথা হচ্ছে মাঝখানে যেটা থাকে সেটাকে নিউক্লিয়াস বলা হয়। এই নিউক্লিয়াসকে বলা হয় একটা পরমাণু ব্রেন, মানে মস্তিষ্ক। আর এই নিউক্লিয়াসের ভেতরেই কিন্তু সমস্ত শক্তি সঞ্চিত হয়ে থাকে এই পরমাণুর। তাহলে নিউক্লিয়াসের ভেতর যে দুটি কণা আছে অর্থাৎ প্রোটন আর নিউট্রন, তাহলে এই একটা পরমাণুর সমস্ত ভর কিন্তু প্রোটন এবং নিউট্রনের ভেতরেই সীমাবদ্ধ থাকে। তাহলে পরমাণুর সব থেকে ভারী কণাটার নাম যদি বলা হয় তাহলে আমরা বলবো নিউট্রন কণা।
আর পরমাণুর সব থেকে হালকা কণাটির নাম যদি বলি আমরা বলবো ইলেকট্রন কণা। তাহলে ইলেকট্রন হচ্ছে সব থেকে হালকা আর সব থেকে ভারী হচ্ছে নিউট্রন। এবার কথা হচ্ছে তোমাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে, ইলেকট্রনগুলি চারিদিকে ঘুরতে ঘুরতে যদি কখনো এই নিউক্লিয়াসের কাছে চলে আসে তাহলে তো প্লাস মাইনাস একই হলে পরমাণুটা ধ্বংস হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। এটা কখনোই সম্ভব নয়, কারণ তারা একটা বলের মাধ্যমে এই নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে, ওই বলই তাদের থেকে বিচ্ছিন্ন করে রেখেছে, তাকে বলি আমরা নিউক্লিয় বল। অর্থাৎ ইলেকট্রনগুলি নিউক্লিয় বলের মাধ্যমে বা ওই বল দ্বারাই কক্ষ বা নিউক্লিয়াসের কক্ষ চারিদিকে ঘুরতে থাকে। এবার কথা হচ্ছে যে ইলেকট্রনগুলি বিভিন্ন কক্ষপথে কি অনুসারে থাকে। যেমন আমাদের কক্ষপথে বিভিন্ন নাম রয়েছে। প্রথম কক্ষপথ থেকে আমরা কে বলি, দ্বিতীয় কক্ষপথ থেকে এল, তারপরে এম, এন, এইভাবে চলতে থাকে। প্রথম কক্ষপথে সর্বাধিক 2টো ইলেকট্রন থাকতে পারে, দ্বিতীয় কক্ষপথে সর্বাধিক 8টা ইলেকট্রন থাকতে পারে, আর তৃতীয় কক্ষপথে সর্বাধিক 18টা ইলেকট্রন থাকতে পারে, আর চতুর্থ কক্ষপথে সর্বাধিক 32টা। এইভাবে চলতে থাকছে। এবার কথা হচ্ছে আমরা কিভাবে নির্ণয় করব কোন কক্ষপথে কতগুলি ইলেকট্রন আছে। এরও একটা সূত্র রয়েছে, সূত্রটা হচ্ছে 2n²। n মানে হচ্ছে কক্ষপথ সংখ্যা। এবার আমরা যদি প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বের করতে চাই তাহলে প্রথম মানে হচ্ছে 1, অর্থাৎ 2 × 1² 1, অর্থাৎ 2 × 2। দ্বিতীয় কক্ষপথে যদি বের করতে চাই তাহলে 2 × 2² 2, 2² মানে 4, 4 × 2 8। দেখো এইভাবে কক্ষপথ অনুসারে আমরা বিভিন্ন ইলেকট্রন সংখ্যাগুলি বের করতে পারি। এবার কথা হচ্ছে আমাদের প্রশ্ন অনুসারে কি কি আসতে পারে, যেইটুকুনি আমি করালাম। ইলেকট্রন একটা পরমাণুর ভেতর কতগুলি কণা থাকতে পারে, কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ, কোনটা নিস্তড়িত, এই ধরনের আসতে পারে। কোনটা ভারী কণা, কোনটা হালকা কণা, নিউক্লিয়াসের ভেতরে কোন কোন কণা থাকে, এবং যে কক্ষপথগুলি আছে কোন কক্ষপথে কয়েকটি ইলেকট্রন রয়েছে তাকে আমরা কিভাবে নির্ণয় করব, এই যে বিষয়গুলো আমি এই ছোট্ট জিনিসের মধ্যে তুলে ধরলাম। এইবার এখানে তার মধ্যে একটা জিনিস আছে, যেমন আমি বলেছিলাম পরমাণু আবিষ্কার করেন ডাল্টন, অণু আবিষ্কার করেন অ্যাভোগাড্রো। ঠিক তেমনি এই তিনটে কণাও কিন্তু এক একটা বিজ্ঞানী আবিষ্কার করেন। যেমন প্রোটন কণা আবিষ্কার করেন রাদারফোর্ড, ইলেকট্রন কণা আবিষ্কার করেন জে থমসন, আর নিউট্রন কণা আবিষ্কার করেন হচ্ছে স্যাডউইক। এই নামগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। তোমরা যদি বাড়িতে কোনো টেক্সট বই থাকে বা কোনো বই থাকে পরমাণুর উপরে, তোমরা অবশ্যই আজকে ক্লাসের পর একবার একটা রিডিং দিয়ে নিও, তোমাদের কিন্তু আশা করি পরমাণু সম্পর্কে যতগুলো প্রশ্ন হতে পারে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো এবার নেক্সট যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই পরমাণুকে আমরা কিভাবে দেখাবো, কিভাবে নির্ণয় করব। দেখো কিভাবে নির্ণয় করি। ধরো একটা ক্লোরিন পরমাণু আমরা দিলাম, এই ক্লোরিন পরমাণুকে লেখা হয় ঠিক এইভাবে। এই হচ্ছে ক্লোরিন পরমাণুকে লেখার নিয়ম। দেখো ক্লোরিন পরমাণুকে নিচে যে সংখ্যাটা লেখা হচ্ছে একে বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আর উপরটাকে বলা হচ্ছে ভর সংখ্যা। এইবার ভর সংখ্যা মানে কি বোঝাচ্ছিলাম, তাহলে বলেছিলাম আমি এখানে বোঝানোর সময় যে একটা পরমাণুর সমস্ত ভর কিন্তু নিউক্লিয়াসের ভিতর সঞ্চিত থাকে, এবং নিউক্লিয়াসের ভেতর কে কে থাকে, প্রোটন আর নিউট্রন। তাহলে আমরা বলতে পারি ভর সংখ্যা মানেই হচ্ছে প্রোটন আর নিউট্রন কণার যোগফল। তাহলে ভর সংখ্যা হচ্ছে প্রোটন এবং নিউট্রন কণার যোগফল। আর পারমাণবিক সংখ্যা তাহলে কি, তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা, অর্থাৎ শুধু প্রোটন সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে এখান থেকে আমাদের যদি বলে প্রোটন সংখ্যা বের করো, তাহলে আমরা কি করব, নিচের সংখ্যাটাকেই প্রোটন সংখ্যা ধরে নেব। এবং এখান থেকে যদি বলে ইলেকট্রন সংখ্যা বের করতে, তাহলে কি করব আমরা। দেখো এখানে তো আমাদের নির্দিষ্ট করে ইলেকট্রন সংখ্যা দেওয়া নেই, কিন্তু একটা পরমাণুর ভেতর যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই কিন্তু ইলেকট্রন থাকে, তবেই একটা পরমাণু সুস্থিত হতে পারে, নিস্তড়িত হতে পারে। তাহলে যদি একটা পরমাণুর ভেতরে যতগুলো প্রোটন সংখ্যা আছে ততগুলো ইলেকট্রন সংখ্যা থাকে, তাহলে আমরা বলতে পারি এই পরমাণুতে 17টা ইলেকট্রন সংখ্যা রয়েছে। এবার পড়ে থাকলো নিউট্রন। তাহলে নিউট্রন সংখ্যা কতগুলো হবে, তাহলে খেয়াল করে দেখো ভর সংখ্যার ভেতর প্রোটন আর নিউট্রন কণার যোগফল রয়েছে, আর পারমাণবিক সংখ্যার মধ্যে শুধু প্রোটন কণা রয়েছে। তাহলে আমরা যদি ওপর থেকে নিচেরটা বিয়োগ করে দিই তাহলে তো আমাদের নিউট্রন কণা বেরিয়ে চলে আসবে না, তাহলে উপরটা এবং নিচেরটার বিয়োগফল হচ্ছে নিউট্রন কণা থেকে যাচ্ছে।
এই হচ্ছে একটা পরমাণুর ভেতর আমাদের বিভিন্ন কণাগুলো বের করার নিয়ম। এইভাবে আমরা একটা পরমাণুর ভিতর বিভিন্ন কণা বের করতে পারি। নেক্সট যে বিষয় আলোচনা করব, যখন দুটো পরমাণু থাকবে তাদের মধ্যে কিভাবে আমরা সম্পর্ক স্থাপন করব সেইটা আমি একবার দেখাবো। তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা ছোট ছোট জিনিসগুলো নোট ডাউন করে রেখো। এবার কথা হচ্ছে, ধরো এ একটা পরমাণু, বি একটা পরমাণু, একে লেখা হলো নিচে 12 উপরে 32, একে লেখা হলো নিচে 12 উপরে 34। এবার আমরা যদি বলি এই দুটো পরমাণুর মধ্যে সম্পর্ক কি, এই দুটো পরমাণুর মধ্যে সম্পর্ক দেখো, এদের নিচের দুটোর অর্থাৎ পারমাণবিক সংখ্যা দুটোরই সমান। যখন পারমাণবিক সংখ্যা দুটোরই সমান হবে তখন তাকে আমরা আইসোটোপ বলবো। এবার কথা হচ্ছে, যদি কখনো ভর সংখ্যা সমান হয়ে যায় তখন আমরা তাকে কি বলবো, উপরেরটা সমান হয়ে গেল তখন তাকে আমরা কি করব, তখন তাকে আমরা বলবো আইসোবার। এবার কথা হচ্ছে, যখন নিউট্রন সংখ্যা সমান হয়ে যাবে তখন তাকে আমরা কি বলবো, নিউটন সংখ্যা সমান হয়ে যাওয়া মানে দেখো বিয়োগফল, এদের মধ্যে বিয়োগফল সমান হয়ে গেছে তখন আমরা তাকে বলবো আইসোটোন। তাহলে এই তিনটে সম্পর্ক আমাদের জানতে হবে। কি সম্পর্ক? একটা হচ্ছে আইসোটোপ যখন পারমাণবিক সংখ্যা সমান হয়ে যাচ্ছে, একটা হচ্ছে আইসোবার যখন ভর সংখ্যা সমান হয়ে যাচ্ছে, একটা হচ্ছে আইসোটোন যখন নিউট্রন সংখ্যা তাদের মধ্যে বিয়োগফল সমান হয়ে যাচ্ছে। এই হচ্ছে এদের মধ্যে তিনটে সম্পর্ক। এই সম্পর্ক অনুসারে কিন্তু আমাদের আসতে পারে। এবার তোমাদের প্রশ্ন কেমন দিতে পারে, প্রশ্ন এরকম দিতে পারে, এটা না দিয়ে তোমাদের বলে দিল যে পারমাণবিক সমান এমন দুটি পরমাণু রয়েছে যাদের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা কিন্তু বলি আইসোটোপ। দেখো, পারমাণবিক সংখ্যা সমান ভর সংখ্যা আলাদা। এইভাবেও তোমাদের দিতে পারে, তোমাদের এরকম ভাবে না দিয়ে। বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু এসছে আগের এক্সাম গুলোতে, অবশ্যই তোমরা সেই দিকে যদি লক্ষ্য রাখো প্রশ্নের দিকে তাহলে কিন্তু এই জিনিসগুলো ইজি হয়ে যাবে। এবার কথা হচ্ছে কি, আমাদের আইসোটোপের বিভিন্ন ভাগ রয়েছে। যেমন আমরা যদি বলি হাইড্রোজেন, হাইড্রোজেনে আইসোটোপ কটা? হাইড্রোজেনের তিনটে আইসোটোপ থাকে। অক্সিজেনের তিনটে আইসোটোপ থাকে। ক্লোরিনের দুটো আইসোটোপ থাকে। এইভাবে বিভিন্ন ভাগগুলো থাকে, এগুলোকে আমাদের জানতে হবে। তেমন হাইড্রোজেনের যে আইসোটোপ রয়েছে এর বিভিন্ন নাম রয়েছে, যেমন H1, আর একটা হচ্ছে H2, আর একটা হচ্ছে H3। দেখো, নিচেরটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, উপরেরটাকে বলা হয় ভর সংখ্যা। তাহলে নিচেরটা যতগুলো রয়েছে সব দেখো সমান, মানে হচ্ছে এটা আইসোটোপ তিনটের মধ্যে সম্পর্কিত রয়েছে। এবার তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে কোন পরমাণুর নিউট্রন কণা থাকে না। নিউট্রন কণা আমরা কি জানি যে উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ করলেই কিন্তু নিউট্রন কণা বেরিয়ে আসে, কিন্তু কেবলমাত্র হাইড্রোজেন পরমাণুর কিন্তু নিউট্রন কণা থাকে না। এই যে হাইড্রোজেন পরমাণু তার উপরেরটা নিচেরটা সমান, এর কিন্তু নিউট্রন কণা থাকে না। এবার কথা হচ্ছে, সব হাইড্রোজেন পরমাণুর কি নিউট্রন কণা থাকে না? একদমই নয়। হাইড্রোজেনের মধ্যে তিনটে যে আইসোটোপ রয়েছে তার মধ্যে প্রথমটা শুধুমাত্র নিউট্রন কণা থাকে না, বাকি দুটোর কিন্তু নিউট্রন কণা থাকে। তাহলে প্রথমটার নাম হচ্ছে প্রোটিয়াম, দ্বিতীয়টা হচ্ছে ডয়টেরিয়াম, আর তৃতীয়টা হচ্ছে ট্রিটিয়াম। এই তিনটে কণার নাম কিন্তু আমাদের জানতে হবে, এবং এদের মধ্যে ভারী হচ্ছে মাঝখানেটা যাকে বলা হয় ডয়টেরিয়াম, এটা হচ্ছে সব থেকে ভারী। তো এই জিনিসগুলোকে আমাদের কিন্তু জানতে হবে। এবার হচ্ছে ইলেকট্রন বিন্যাসকে আমরা কিভাবে করতে পারি, অর্থাৎ একটা পরমাণুর ভেতর কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে কোনো পরমাণু অনুসারে, সেটাকে আমরা কিভাবে নির্ণয় করব। দেখো, তোমাদের আমি ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করছি যে কোথায় কি প্রশ্ন আসবে। প্রথম ধাপে বুঝিয়েছি যে পরমাণুর বিভিন্ন কণাগুলোকে আমরা কিভাবে চিহ্নিত করব এবং সেই অনুসারে কিভাবে প্রশ্ন আসবে। দ্বিতীয়ত বোঝালাম দুটো পরমাণুর মধ্যে সম্পর্ক অনুসারে কিভাবে প্রশ্ন আসবে। তোমাদের এরকম সম্পর্ক বলে দেবে, লিখেও দিতে পারে, আবার তোমাদের ডাইরেক্ট ভাবে এরকম এইভাবে করে দিতে পারে, আবার লিখেও দিতে পারে যে ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা বলে। তাহলে তখন আমরা এই সম্পর্কগুলো চিহ্নিত করব।
এবার আইসোটোপ অনুসারে আমাদের বিভিন্ন হাইড্রোজেনের আইসোটোপ, অক্সিজেনের আইসোটোপ, ক্লোরিনের আইসোটোপ কোন সংখ্যা কতগুলো আছে সেটাকেও দিতে পারে। তো এইভাবে জিনিসগুলোকে ডিভিশন করা থাকে। এবার কথা হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস কিভাবে করব। দেখো, ইলেকট্রন বিন্যাস আমরা যদি করতে চাই, ধরো আমরা লিখলাম ক্লোরিন পরমাণু। এই ক্লোরিন পরমাণুর মানে হচ্ছে তার পারমাণবিক সংখ্যা 17। এই পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, আর প্রোটন সংখ্যা মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা। এবার কথা হচ্ছে ইলেকট্রন বিন্যাস মানে হচ্ছে একটা পরমাণুর ভেতর কোন কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে এবং সেটাকে আমরা কিভাবে বুঝতে পারবো। এবার দেখো, এই যে পরমাণুটা আমরা দেখালাম এটাকে ক্লোরিন পরমাণু বলা হয়। এই ক্লোরিন পরমাণু পারমাণবিক সংখ্যা 17। এবার এই অনুসারে বিভিন্ন পরমাণু আমাদের রয়েছে, স্বাধীন পরমাণু, যাদের বিভিন্ন পারমাণবিক সংখ্যা রয়েছে। এই জিনিসগুলোকে আমাদের মুখস্থ করতে হবে। একটা জিনিস মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এবার তার সাথে সাথে আর একটা জিনিস মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে যোজ্যতা। এর সাথে সাথে আর একটা করতে হবে, সেটা হচ্ছে চিহ্ন। তো যারা কম্পিটিটিভ লাইনে রয়েছে অনেকদিন, তারা নিশ্চয়ই চিহ্নগুলোকে আইডিয়া করে ফেলেছো, এবং যারা নতুন এসছো তারা অবশ্যই চিহ্নগুলোকে মুখস্থ করে নেবে। আর একটা জিনিস মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যা কিন্তু মুখস্থ করা অবশ্যই প্রয়োজন, না হলে কিন্তু এই ধরনের অঙ্ক তুমি সলভ করতে পারবে না। দ্বিতীয়ত কথা হচ্ছে যোজ্যতা। এবার কথা হচ্ছে যোজ্যতা আমরা নির্ণয় করতে পারি, বের করতে পারি। কিভাবে যোজ্যতা বের করা হয় সেটা কিন্তু আমি দেখাবো আজকে, যে যোজ্যতা কিভাবে আমরা বের করতে পারি। তো যারা অসুবিধা হয় তারা অবশ্যই মুখস্থ করে রেখো। এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রয়োজন আমাদের অঙ্ক করতে গেলে। এবার কথা হচ্ছে ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে দেখাবো। যেমন আমাদের যদি বলা হয় কক্ষপথ অনুসারে, তাহলে এল কক্ষ, কে প্রথমে কে এল এম এন, এইগুলো হচ্ছে কক্ষপথের নাম। এবার ক্লোরিন পরমাণুতে 17টা ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা জানি প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রনই থাকতে পারে, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে 8 আর 2 হয়ে গেল 10, থাকলো কত 17-এর মধ্যে 7। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল ক্লোরিন পরমাণু। তাহলে প্রথম কক্ষপথে 2টো, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 7টা। এইভাবে আমরা ক্লোরিন পরমাণু ইলেকট্রন বিন্যাস দেখাতে পারি। এবার এখানে প্রশ্নটা কিন্তু তোমাদের অনেক সময় ঘুরিয়ে দিতে পারে। তোমাদের বলতে পারে যে 2,8,7 ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট পরমাণুটার নাম কি। তাহলে তখন তোমরা কি করবে, এগুলোকে যোগ করবে, অর্থাৎ 8 আর 2 10 আর 7 17। তাহলে 17 মানে তোমাদের যদি মুখস্থ থাকে তোমরা বলে দিতে পারবে ওটা হচ্ছে ক্লোরিন পরমাণু। এইভাবে কিন্তু প্রশ্ন উল্টো ভাবেও তোমাদের দিতে পারে। তো এইভাবে রেডি কিন্তু সব দিক থেকে হওয়া উচিত। এবার কথা হচ্ছে এইভাবে আমরা চিহ্নিত করব কি করে। আরেকটা আমরা যদি দেখি সোডিয়াম পরমাণু। দেখো, সোডিয়াম পরমাণুতে তাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এবার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, কে এল এম, প্রথম কক্ষপথে 2টো, দ্বিতীয় কক্ষপথে 8টা, তাহলে বাকি থেকে গেল 8 আর 2 10, একটা পড়ে থাকে। তাহলে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকছে। এবার তোমাকে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে থাকি, একটা পরমাণু শেষ কক্ষপথে সর্বাধিক 8টা ইলেকট্রন থাকতে পারে। যখনই 8টা ইলেকট্রনের কম থাকবে, সে কি করে, একজনের আরেকজনের সাথে ইলেকট্রন আদান প্রদান করে থাকে। যখন আদান প্রদান করে, নিজেদের মধ্যে 8টা ইলেকট্রনকে সামঞ্জস্য রাখে, তবেই একটা পরমাণু সুস্থিত হয়। তাহলে একটা পরমাণু সুস্থিত হতে গেলে তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকা বাঞ্ছনীয়, অবশ্যই তাকে 8টা ইলেকট্রন করতে হবে। তাহলে দেখো, এখানে সোডিয়াম পরমাণুতে শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন রয়েছে, ক্লোরিন পরমাণুর শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন রয়েছে। এবার কথা হচ্ছে, যখন এই দুটো পরমাণু তাদের তো সুস্থিত নয়, কারণ তাদের মধ্যে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন নেই, তখন তারা কি করে, নিজেদের মধ্যে পরমাণু আদান প্রদান করে। কেমন ভাবে, সোডিয়াম পরমাণু কি করলো, তাদের একটা ইলেকট্রনকে ক্লোরিন পরমাণুকে দিয়ে দিল। তাহলে সোডিয়াম যে পরমাণু যখন ক্লোরিনকে একটা ইলেকট্রন দিয়ে দিল, তখন খেয়াল করে দেখো, সোডিয়ামের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থেকে গেছে, আর ক্লোরিনের শেষ কক্ষপথে সাথে সাথে একযুক্ত হয়ে 8টা ইলেকট্রন, মানে এর শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে গেল। এরা তখন সুস্থিত হয়ে গেল। এই যখন পরমাণু তারা আদান প্রদান করবে, তখন তারা একটা নির্দিষ্ট যৌগ গঠন করে ফেলবে। সেই যৌগটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যাকে আমরা লবণ বলে চিনি। এইভাবে চিহ্নিত হয়। আর যখন কোনো পরমাণু যখন ইলেকট্রনকে বের করে দেয়, মানে অন্য একটা ইলেকট্রনকে প্রদান করে, তখন সে পজিটিভ হয়ে যায়, অর্থাৎ প্লাস হয়ে যায়। এবং যখন কোনো পরমাণু গ্রহণ করে, তখন সে মাইনাস হয়ে যায়। অর্থাৎ সোডিয়াম পরমাণুতে, এই সোডিয়াম ক্লোরাইডে প্রথমটা হচ্ছে প্লাস, পরেরটা হচ্ছে মাইনাস। অর্থাৎ এই প্লাস অনুসারে মানে হচ্ছে ক্যাটায়ন,
আর মাইনাস অনুসারে মানে হচ্ছে অ্যানায়ন। এইভাবে আমরা এটাকে চিহ্নিত করতে পারি ক্যাটায়ন এবং অ্যানায়ন। এবার তোমাদের বলেছিলাম আমি শেখাবো তোমাদের যোজ্যতা কিভাবে নির্ণয় করতে হয়। দেখো, যোজ্যতা নির্ণয় করার নিয়ম হচ্ছে কোনো একটা পরমাণুর শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন তারা আদান প্রদান করবে সেটা হবে তার যোজ্যতা। যেমন সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন রয়েছে শেষ কক্ষপথে, সে কি করবে, একটা ইলেকট্রন ছেড়ে দেবে, কাকে দিয়ে দেবে, ক্লোরিনকে বা অন্য কাউকে দিয়ে দিতে পারে। তখন সে হয়ে গেল, এই সোডিয়াম পরমাণু শেষ কক্ষপথে একটা ইলেকট্রন যেহেতু ছেড়ে দিচ্ছে, এই এক হয়ে গেল তার যোজ্যতা। তেমনি ক্লোরিন পরমাণু কি করছে, অন্য কারোর কাছ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করছে। যখন একটা ইলেকট্রন গ্রহণ করছে সে সুস্থিত হচ্ছে, যে একটা ইলেকট্রন গ্রহণ করছে এর জন্য তার যোজ্যতা হয়ে গেল 1। অর্থাৎ একটা পরমাণু যত পরিমাণে যোজ্যতা প্রদান ছেড়ে দেবে বা গ্রহণ করবে সেই অনুসারে তার যোজ্যতা কিন্তু নির্ণয় করা হয়। এই হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস। এবং যখন দুটো পরমাণু নিজেদের মধ্যে পরমাণু আদান প্রদান করে নিজেদের মধ্যে সুস্থিত হয়ে যায়, কখন ক্যাটায়ন তৈরি হয় কখন অ্যানায়ন তৈরি হয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এখানে একটা ছোট্ট জিনিস আছে, যখন কোনো পরমাণু অর্থাৎ কোনো যৌগর প্রথমটা সবসময়ের জন্য পজিটিভ হয় অর্থাৎ সে ক্যাটায়ন গ্রহণ করে, আর দ্বিতীয়টা সবসময়ের জন্য নেগেটিভ হয়ে যায় মানে অ্যানায়ন হয়ে যায়। আর যখন পজিটিভ কণা যেটা থাকবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ধাতু হয়, আর নেগেটিভ যেটা হয় সেটা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু অধাতু। তাহলে প্রথমটা পজিটিভ মানে হচ্ছে ধাতু, আর পরেরটা নেগেটিভ মানে হচ্ছে অধাতু। তো একটা ছোট্ট ক্লাসের মাধ্যমে পরমাণু যে যে জিনিসগুলো তোমাদের দেওয়া সম্ভব সেইগুলো আমি আলোচনা করলাম। এবার কথা হচ্ছে এখানে কি কি ধরনের প্রশ্ন আছে। এর ভিতরে কিন্তু অনেক ধরনের ছোট ছোট প্রশ্ন থাকে যেগুলোকে তোমাদের অবশ্যই করা উচিত। আর একটা কথা হচ্ছে এখানে কিছু জিনিস তোমাদের মুখস্থ করতে হবে, আগেই বলেছি। মুখস্থর বিষয় হচ্ছে যে কোন পরমাণু অর্থাৎ পরমাণু বিভিন্ন কণা অণু এদের কে আবিষ্কার করেছে। দ্বিতীয়ত মুখস্থ করতে হবে কোনটা, একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা মুখস্থ করতে হবে। আর তৃতীয়ত মুখস্থ করতে হবে যেটা হচ্ছে তার চিহ্ন। আর যোজ্যতা তোমরা অবশ্যই সেটাকে বের করতে পারবে। এবার কথা হচ্ছে এখান থেকে কিন্তু এই যোজ্যতা তুমি যদি জানো তাহলে কিন্তু তোমরা সংকেত তৈরি করতে পারবে। কারণ সংকেত তৈরি করার প্রসেস কিন্তু আমি তোমাদের জানালাম। দেখো, সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম হচ্ছে একটা মৌল, আর ক্লোরিনও কিন্তু একটা মৌল। যখন দুটো মৌল একত্রিত হচ্ছে তখন যৌগ গঠন করছে, এই যৌগ হচ্ছে কোনো কিছুর সংকেত। আর সংকেত তখনই তৈরি হয় যখন অনেকগুলো পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে, সেই অণুকে সংকেত হিসেবে দেখানো হয়। যেমন আমরা যদি একটা সাধারণ হিসাবে দেখাই যে চিহ্ন এবং সংকেতের মধ্যে ডিফারেন্স যদি আমি তোমাদের বলি, চিহ্ন আর সংকেতের মধ্যে যদি ডিফারেন্স বলি তাহলে এন অর্থাৎ নাইট্রোজেনকে আমরা চিহ্ন বলি। তেমনি N2 মানে হচ্ছে এখানে দুটো পরমাণু নাইট্রোজেন পরমাণু রয়েছে, এটাকে আমরা সংকেত বলবো। তাহলে N হচ্ছে চিহ্ন, তাহলে একটা পরমাণু বিশিষ্ট, আর N2 হচ্ছে দুটো পরমাণু বিশিষ্ট নাইট্রোজেন, দুটো নাইট্রোজেন পরমাণু বিশিষ্ট, এটা হচ্ছে সংকেত হয়ে যাবে। অর্থাৎ যখন একগুচ্ছ পরমাণু তৈরি হবে তখন তার সংকেত তৈরি হয়ে যায়, সেটাকে বলা হয় অণু। অর্থাৎ N2 হচ্ছে অণু আর N হচ্ছে পরমাণু। এইভাবে কিন্তু এগুলোকে চিহ্নিত করা। আর যখন একত্রিত অনেকগুলি পরমাণু ভিন্ন ভিন্ন আকারে যুক্ত হয়ে যায় তখন তার সংকেত তৈরি হয়ে যায়। এই হচ্ছে NaCl হচ্ছে সংকেত সোডিয়াম ক্লোরাইডের। তো অবশ্যই কিন্তু এখান থেকে সংকেত কিন্তু আমাদের মুখস্থ করতেই হবে, কারণ সংকেত অনুসারে কিন্তু প্রশ্ন থাকে। এবার সংকেত কিভাবে তৈরি করতে হয়, সংকেত কিভাবে যোজ্যতা দিয়ে তৈরি করা যায়, সেই জিনিসগুলোকে যদি তোমাদের শিখতে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও জিনিসগুলোকে। তো আজকে ছোট্ট একটা ক্লাসের মাধ্যমে তোমাদের পরমাণু সামান্য কিছু জিনিস তোমাদের জানানোর চেষ্টা করলাম। দেখলাম যে কিছু কিছু যে জিনিসগুলোকে রেলের এক্সামে আসছে সেই ইম্পর্টেন্ট পার্টগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। তো পরমাণু কিন্তু একটা একটা বড় একটা অধ্যায়, তাকে করতে গেলে অনেকটা বড় ক্লাস হয়ে যায় বা অনেকগুলো ক্লাসের কিন্তু সমন্বয় তৈরি হয়। একটা ছোট্ট ক্লাসের মাধ্যমে যে প্রশ্নগুলোকে বিগত কয়েক বছরে এসছে সেই ধরনের প্রশ্নগুলো অনুসারে যে ছোট্ট আলোচনা, সেই আলোচনা আজকে কিন্তু তোমাদের করিয়েছি। এর মধ্যে যদি তোমরা ভালোভাবে এটাকে তৈরি করতে পারো আশা করি কিন্তু তোমাদের পরমাণু সম্পর্কে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো কিন্তু বাদবে না। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। তোমাদের এই ভালো লাগার উপর নির্ভর করবে কিন্তু পরবর্তী ক্লাসের এই ফিজিক্সের পার্টগুলোকে তুলে ধরা। তো তোমরা অবশ্যই সেটাকে কমেন্ট করো। যদি আমার কোনো ভুল হয়ে থাকে এখানে এর মধ্যে অবশ্যই তোমরা সেটাকেও কমেন্ট বক্সের মাধ্যমে জানাও যে দাদা এই জায়গাটা ভুল হয়েছে, তোমরা অবশ্যই এটাকে আমি ঠিক করে দেবো। তো তোমাদের বলবো তোমরা অবশ্যই এটাকে
ভালো করে প্র্যাকটিস করো, চেষ্টা করো, এবং তোমাদের যেটা প্রয়োজন অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও, আমি সেগুলোকে করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো নতুন কোনো টপিক হিসাবে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।